শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে, আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মানি। তাহলে আপনার বিচার করবেন, কেন বিচার করতেছেন ভাই? আপনার কেন একটা আদালতের নাটক করতেছেন? সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে, আদালতের সময় নষ্ট হচ্ছে, চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে, কেন? দরকারটা কি? আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ, ফাঁসিতে ঝুলে যান, প্রবলেমটা কি? তাহলে ফাঁসিতে ঝুলে দিতে হয়, তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এখানে একটা কথা বলি আপনাকে, এখানে হলো ধান্দা, তদবির, চাপ, মেধা সবগুলি বলেন, আসলে চলছিল ধান্দা। এই আন্দোলনটা কিন্তু 36 দিনের আন্দোলন না রে ভাই, এটা আপনাকে বুঝতে হবে। ওনারা মন খারাপ করতে পারেন, বাট রিয়েলিটিতে বুঝতে হবে। আপনি মারা গেছে কি ঢাকা ইউনিভার্সিটির কয়জন মারা গেছে বলেন আপনি? নেতৃত্ব তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে। আন্দোলনটা তো দেখেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূলত ছিল সরকারি চাকরিতে কোটা নাকি মেধা, কোনটার প্রাধান্য? এখন কি তদবির নাকি মেধা, এটারও একটা জায়গা, মানে সেই জায়গাটাই যদি থেকে যায়, লাভটা, গুণগত পরিবর্তন কি হলো? তদবির বা চাপ বনাম মেধা? দেখেন, এখানে একটা কথা বলি আপনাকে, এখানে হলো ধান্দা, তদবির, চাপ, মেধা সবগুলি বলেন, আসলে চলছিল ধান্দা। ধান্দাটা কেমন আমি বলি, যেমন আওয়ামী লীগ আমলে, আপনি যে কোনো আমলাকে জিজ্ঞাসা করতেন, যে কোনো আমলা, 10-এর মধ্যে 10 সবাই আওয়ামী লীগ করে, এবং সবাই বলতো আমি তো করি, আমার দাদা বলতো আওয়ামী লীগ করতো, তার পরদাদা আওয়ামী লীগ করতো, সব আওয়ামী লীগ। এখন কি হয়েছে? এই লোকগুলি ধান্দাবাজ বেসিক্যালি। এটা আমি শুরুতেও বলেছিলাম যে এই সরকার কোনো, মানে একটা বিপ্লবী সরকার কখনো একটা পরাজিত শক্তির আমলাদের দিয়ে চলতে পারে না। এটা আমি একদম শুরু থেকেই বলে বলে গলা ভেঙে ফেলেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো এরা তাই চালানোর চেষ্টা করছে। এখন কি হয়েছে? এই সচিবরা, এই আমলারা সবাই এখন যার যার মতো করে কম্পিটিশন দিয়া সবাই আওয়ামী লীগ বাদে অন্য কোনো দল হতে যাচ্ছে। এখন এক একজনের এক এক ধান্দা। কেউ মনে করতেছে আমি কোন দিকে যেতে পারি। ধরেন মামার সুমন্দির শালা, সে হয়তো বিএনপি করে, সে ওইটাকে টাইনে নিয়ে আসছে যে আমার অমুক আত্মীয় তো বিএনপি করে, অতএব আমিও বিএনপি করি। আবার সে ওই দিকে বিএনপি পায় না, জামাত পাচ্ছে, জামাত নিয়ে আসছে। আবার অনেকে চিন্তা করছে যে আগামীতে ক্ষমতায় যাবে কি, যদি ক্ষমতায় বিএনপি যায় তাহলে বিএনপি হওয়ার আমার জন্য লাভজনক, সে দ্রুত গতিতে একটা বিএনপি বানাই নিছে। ভাই সবারই আত্মীয় মধ্যে আওয়ামী লীগ, আমার আত্মীয় মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত তিনটে আছে, তো আমি তো আবার সূর্য বুঝে ধরবো, তাই না? দেখেন আপনার বাংলাদেশ ছোট দেশ রে ভাই, সবাই সবার আত্মীয়। আপনি আমাকে আধা ঘন্টার সময় দেন, প্রমাণ করে দেবেন যে আপনিও আমার আত্মীয় হন, সবাই সবার আত্মীয়। আর আব্দুল হান্নান মাসুদের সঙ্গে আমার নামেরই মিল আছে। আমি বলে আপনার আর যদি কোনো আত্মীয় না পাই, কোনো আমার মিতা বানানোর কোনো সমস্যা না রে ভাই, সবাই সবার আত্মীয়। কিন্তু এই আন্দোলনটা কিন্তু 36 দিনের আন্দোলন না রে ভাই, এটা আপনাকে বুঝতে হবে। ওনারা মন খারাপ করতে পারেন, বাট রিয়েলিটিতে বুঝতে হবে। আপনি ভাত রান্না করা দেখছেন? ভাত রান্না করা, আমি বললাম আমি ভাত রান্না করে দিচ্ছি, চাউল পানিতে ধুয়ে আমি চুলায় বসাই দিলাম। আপনি সঙ্গে সঙ্গে বলেন তোমার ভাত তো হয় না, ভাত হচ্ছে না কেন? সঙ্গে সঙ্গে ভাত হবে না, এই ভাত হইতে মিনিট 15 সময় লাগবে ভাই। যখন ভাতটা ফুটে আসবে তখন আপনাকে আমি বললাম ভাই তুমি একটু মারটা গালো, আমি একটু আসতেছি। আপনি মার গেলে যদি বলে যে ভাতটা আমি বানাইছি, আমি রান্না করছি, তাও কিন্তু হবে না। এই চাল ধোয়া থেকে শুরু করে মার গালানো পর্যন্ত এই পুরো সময়টা মিলেই কিন্তু ভাত রান্না হয়েছে। প্রত্যেকটা মুহূর্তের আলাদা আলাদা মূল্য আছে। মাঝখানে একটা জিনিস বলতে বাদ দেন, ভাত খাওয়া যাবে না। আপনি তো বলেন চাল ধোয়া দরকার নাই, ময়লা চাল দিব, ওটা ভাত খাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। এখন ওনারা মার গেলেছেন, কোনো সন্দেহ নাই, শেষ মুহূর্তে ওনারা ছিলেন, ওনারা নেতৃত্বে ওই সময়টা ছিলেন। এই ওনাদের এইটাকে মানুষ আসতো না। মানুষ দীর্ঘদিনের বঞ্চনার কারণে আসছে, নিজের অন্তর্গত ক্ষোভের কারণে আসছে। সেই সময় ক্ষোভের কারণে এসে দেখেছে যে ওনারা সামনে আছেন, ওনাদের নেতৃত্বে আন্দোলন করেছে, কোনো সমস্যা নাই। ওনাদের মূল নেতা কে ছিল বলেন? মূল নেতা কি নাহিদ ইসলাম ছিল? নো। সমন্বয়ক একজন ছিল? নো। সারা দেশের সমন্বয়ক ছিল। মারা গেছে কি ঢাকা ইউনিভার্সিটির কয়জন মারা গেছে বলেন আপনি? নেতৃত্ব তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে। আমার কাছে একাধিক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলছে আমরা কি পেলাম, বলছে কথা, আমরা তো প্রতিফলন দেখছি। ওনাদের রূপায়ণ টাওয়ারের সামনে মারামারি হচ্ছে, যারা মারামারি করছে, যারা মারামারি হচ্ছে, যারা আহত হচ্ছে, আহতদের প্রেস ব্রিফিং শুনে দেখেন তারা কি বলে। তারা আন্দোলনে ছিল, তারা বলেছে যাত্রাবাড়িতে আমরা আন্দোলন করেছি, তারা আন্দোলন করে, তারা কি পেল? এই বিষয়গুলো কিন্তু আসে। এখন তো এটা দখল করে নিছে কয়েকজন,
তারা এটা করছে। নো, এই সমন্বয় যারা এখন নেতৃত্ব আছে এদের মধ্যে কয়জন আহত হয়েছে? আহত হওয়া কিন্তু কোনো মাপকাঠি না, নিহত হওয়া মাপকাঠি না। আমি কিন্তু এটা বলছি না, এটা কত সরলীকৃত হবে দেখলে হবে না। বাট আমার বক্তব্যটা হলো কি, এটা একটা সামগ্রিক আন্দোলন, একটা সামগ্রিক আন্দোলন। এই আন্দোলনের একক কোনো নেতা ছিলেন না, সারা দেশের মানুষ একসাথে। আজকে আবার ডাকুক হবে না, হবে না কেন জানেন? তখন একটা কমন ভিলেন ছিল, সে কমন ভিলেনটাকে শেখ হাসিনা। ওই কমন ভিলেনের এখন আপনি খুঁজে বের করতে পারবেন না, যে কোনো এখন হবে না। আমি তো ওনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভাই রাজনৈতিক দল করতেছেন, করেন, ইলেকশন করেন, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করেন, ইলেকশনের রেজাল্ট হাতে পান, আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোথায় আছেন। মানুষ ভুলে যায়, আপনারা এর জন্য পরের প্রজন্মের কাছে সেই অপশনটাই রাখতে চান না। কিন্তু আগের প্রজন্ম, মানে যে আগে যারা ভোট দিয়েছে তাদের কাছে তো অপশন ছিল, মানে আওয়ামী লীগ ছাড়াও আরো দল ছিল, কিন্তু তারা তো বারবার আওয়ামী লীগকে মানে ভোট দিয়ে কোনো কোনো সময় বেছে নিয়েছে, বিকল্প বিএনপিকে বেছে নিয়েছে, আরো তো দল ছিল, তাদেরকে তো আসলে বেছে নেয়নি। তাহলে আপনারা কিভাবে আসলে এই দায়িত্বটা নিয়ে নিচ্ছে যে মানুষকে ভুলিয়ে দেবেন, মানে মানুষ যেটা ভুলে যায় বা আপনারা অপশনই রাখতে চান না, এটা আপনারা কেন করবেন? এটাও কি একটা কর্তৃত্ববাদ হবে না? মানে মানুষের চয়েসটা আপনারা কেড়ে নেবেন? অবশ্যই কর্তৃত্ববাদ। এই কর্তৃত্ববাদের অধিকার আমাদের আছে, কারণ আমরা তো সেই কর্তৃত্ব নিয়েছি যেদিন আমরা বলেছি শেখ হাসিনা ক্ষমতায় থাকা সত্য, 300 আসনে 350 জন এমপি থাকা সত্য, 50 জন মন্ত্রী থাকা সত্য, আমরা বলছি তারা ক্ষমতায় থাকতে পারবে না। এটা তো কর্তৃত্ব, এই দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তৃত্ব, আমরা বলবো এটা। অনেকে সুশীলতা দেখিয়ে বলতে পারবে না, অনেকে মনে করবে যে হচ্ছে এটা আমি কিভাবে বলি, আওয়ামী লীগের তো অনেক সমর্থক আছে, আমি কেন এটা বলবো। আমার এই সুশীলতাকে মানে সুশীলতার জন্য এটা খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে। আবার অনেক রাজনৈতিক দল মনে করবেন না, আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগে আমার জন্য বিরোধী দল হিসেবে পারফেক্ট, কারণ আওয়ামী লীগ যে আকাম করেছে, আমি আওয়ামী লীগের এই আকামের কথা বিক্রি করে আগামী 20 বছর ক্ষমতায় থাকতে পারবো। কিন্তু যদি অন্য কোনো শক্তি যদি বিরোধী দলে এসে যায় বা হচ্ছে ক্ষমতায় এসে যায়, তো আব্দুল হান্নান মাসুদ ভোট দেন না, জনগণ বলুক আওয়ামী লীগকে চাই না, তা কি করা সম্ভব না? মানে জনগণ বলবে যে 24 আওয়ামী লীগ যা করেছে তারপরে আর আওয়ামী লীগকে আনা যাবে না। আওয়ামী লীগকে চাইতো, জনগণ যদি আওয়ামী লীগকে চাইতো সেই 5ই আগস্ট কিংবা 3রা আগস্ট, 2রা আগস্ট, 4ঠা আগস্ট জনগণ রাস্তায় নেমে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিত। জনগণ আওয়ামী লীগকে চাই না বলে সবাই রাস্তায় নেমে আওয়ামী লীগকে প্রতিটা একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে বঙ্গভবনের নেত্রী পর্যন্ত প্রত্যেককে এই দেশ থেকে তাড়িয়েছে। একদম ঠিক, প্রত্যেককে তাদের বাড়িঘর ছাড়া করেছে। তো আপনাকে বুঝতে হবে জনগণ তাদের সেই ইয়েটা তারা সেদিনই জানাই দিয়েছে। আপনি আবার হচ্ছে নতুন ভাবে কি চাচ্ছেন? তাহলে আর ভোটের দরকার কি হয়? ভোট তো 5 বছর পর পর এজন্যই দরকার হয় আব্দুল হান্নান মাসুদ। একবারই যদি রায় দিয়ে জনগণ সব জানাতে পারে, তাদের জন্য হবে। আপনি ভোটকে কারা করবে? রাজনৈতিক দল। তো আপনার কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল যদি মনে হয় যে আপনার কাছে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাহলে আপনি ভোটে আসতে দেন। আমার কাছে তো মনে হয় না আওয়ামী লীগ রাজনৈতিক দল। আওয়ামী লীগ রাজনীতিতে কবে বিশ্বাস করেছে আমাকে বলেন স্বাধীন বাংলাদেশে? আওয়ামী লীগ 73-এর নির্বাচনে কি রাজনীতিতে ভোটাধিকারে বিশ্বাস করেছে? আওয়ামী লীগ কি 2008, 14, 18-24-এর নির্বাচনে ভোটাধিকারে বিশ্বাস করেছে? আওয়ামী লীগ কি মানবাধিকারে বিশ্বাস করেছে? মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেছে? মানুষের রাজনৈতিক অধিকারে বিশ্বাস করেছে? যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হয়তো তাহলে আমি নিজে বলতাম যে তাদেরকে রাজনীতি করার দল হিসেবে আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেন। মাসুদ কামাল। না, আমি আসলে আব্দুল হান্নান মাসুদের কথাগুলি শুনছিলাম এবং আমি আসলে একটু বিস্মিত হচ্ছিলাম। মানে এই কারণে যে আমি আসলে এই স্টুডেন্টদেরকে খুব পছন্দ করি পার্সোনালি। এই কারণে করি যে আমি এদের মাধ্যমে একটা বিকল্প, একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থানকে আমি কল্পনা করি। আমি ভাবি আমাদের ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এর বাইরে এরা বোধহয় নতুন কিছু নিয়ে আসবে। কিন্তু এই আব্দুল হান্নান মাসুদের শেষে যে কথাগুলো আমি শুনতেছিলাম, আমি দেখলাম যে না, একই তো। দেখেন, উনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মানতে রাজি না, নিষিদ্ধ করতেই হবে, রাজনীতি করতে দিবে না, ইলেকশন করতে দিবে না। এই যে সরকার ওনারা গঠন করেছেন, ডক্টর ইউনূস সাহেব তো চান না। তাহলে ইউনূস সাহেব কি সুবিধাবাদী? ইউনূস সাহেব কি সুশীল? বিএনপি তারাও চায় না, বিএনপি সুশীল, বিএনপি সুবিধাবাদী। জামাত তারাও আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, জামাতও সুশীল, জামাতও সুবিধাবাদী। এদেশের সবাই সুবিধাবাদী, কেবল আব্দুল হান্নান মাসুদ এবং ওনার ভাই বেরাদাররা ছাড়া। এটার নাম গণতন্ত্র না। উনি মনে করতেছেন যে আওয়ামী লীগের এই যে বিএনপি তাদের উপর নির্যাতন ভুলে গেছে। যার উপর নির্যাতন হলো সে ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে।
72 থেকে 74 মধ্যে কি হয়েছে, দুর্ভিক্ষ কি হয়েছে, যারা দুর্ভিক্ষের শিকার তারা ভুলে গেছে, আব্দুল হান্নান মাসুদের মনে আছে। ভাই সব যদি আপনার মনে থাকে, এই যে ধারণাটা, এই যে মানুষের চিন্তাটা যে আমারই সব মনে আছে আর কারো কিছু মনে নাই, আমার চিন্তাই সঠিক আর কারো চিন্তা সঠিক না, এই চিন্তাটাকে কিন্তু ফ্যাসিবাদী চিন্তা বলে। এটার নাম ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদী আচরণ করে সে বুঝে না যে আমি কি করতেছি, এটার নাম গণতন্ত্র নয়। এখন আপনি যদি বলেন আমার ভবিষ্যৎ জনগোষ্ঠীর জন্য গণতন্ত্রই প্রয়োজন নাই, আমি গণতন্ত্র রাখবো না, সেটা আপনি বলেন, এটা আরো একটা ফ্যাসিবাদী। আচ্ছা আপনি আমাকে বলেন, মাসুদকে বলি, জিজ্ঞাসা করি, শেখ হাসিনা অনেক বড় অন্যায় করছে, আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মানি, তাহলে আপনি বিচার করবেন। কেন বিচার করতেছেন ভাই? আপনারা কেন একটা আদালতের নাটক করতেছেন? সে আদালতের বিচারককে বেতন দেওয়া হচ্ছে, আদালতের সময় নষ্ট হচ্ছে, চিফ প্রসিকিউটরকে বেতন দেওয়া হচ্ছে, কেন? দরকারটা কি? আপনি তো জানেন শেখ হাসিনা খারাপ, ফাঁসিতে ঝুলে যান, প্রবলেমটা কি? তার ফাঁসিতে ঝুলে যেতে হয়, তাহলে এত নাটকের দরকারটা কি? কেন নাটক করেন? এইগুলি বুঝতে হবে ভাই। পৃথিবীতে কেউ বিচ্ছিন্ন ভাবে থাকতে পারবে না, আপনাকে সারা দুনিয়ার সঙ্গে মিলে থাকতে হবে। আপনি কিচ্ছু মানবেন না, এটা মানি না, ওইটা মানি না, এটা মানি না, আমরা যেটা বলছি এটাই, আমরা এই সরকারকে বৈধতা দিয়েছি, আমরাই সব করেছি, আমরা ভাই এইভাবে হয় না। এই কাজ কিন্তু স্বাধীনতার পরে আওয়ামী লীগ করেছিল, এবং ওই আওয়ামী লীগকে আমরা কিন্তু প্রত্যাখ্যান করেছি। এইভাবে হয় না। এই কাজ শেখ হাসিনা করার চেষ্টা করেছিল, শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এইগুলো মানতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে অমুক রাজনীতি করতে পারবে না, কেন পারবে না? কেন পারবে না? যেদিন জামাত নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই দিনই আমি বলেছি আমি জামাত নিষিদ্ধের বিরোধিতা করি। আমি মনে করি প্রত্যেকটা লোকের রাজনীতি করার অধিকার আছে। সেই রাজনীতিকে আপনি ঘৃণা করতে পারেন, কোনো আপত্তি নাই, অপছন্দ করতে পারেন, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করা থেকে তাকে বিরত রাখতে পারেন না। না, কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করবে, আমি তো বারবার বলছি আমরা সকল রাজনৈতিক দলের রাজনীতি করার পক্ষে। আওয়ামী লীগকে যদি আপনার কাছে রাজনৈতিক দল মনে হয় করুক, আমার কাছে রাজনৈতিক দল মনে হয় না। আমি অন্তত এই কথা বলতে পারবো, শহীদ আহত যারা হয়েছে তাদের পরিবারের কেউ এটাকে রাজনৈতিক দল হিসেবে মানে না, রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করে না। আপনি করতে পারেন, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে, এক একজন নিজেদের ভাষাগত জায়গা থেকে, নিজেদের বোধবৃত্তির জায়গা থেকে মনে করতে পারে, তাহলে আসুক, এটা নিয়ে একটা হোক, গণভোট হোক, যে আওয়ামী লীগ আগামী বাংলাদেশের রাজনীতি করবে নাকি করবে না, দেশের মানুষ সিদ্ধান্ত জানাক। এই ব্যাপারে আসুন সবাই একমত হই, রাজনৈতিক দলগুলোকে সবাইকে বলেন যে একসাথে একমত হই। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে সবাই একসাথে একমত হন, যে হচ্ছে আসি আমরা আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে দেশের মানুষের উপর ছেড়ে দিয়ে একটা গণভোট করি। আপনি যখন হচ্ছে ব্যক্তি হিসেবে, যখন হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ব্যক্তি, আওয়ামী লীগের মধ্যে 100% অসৎ আমি বলছি না, আমি দল হিসেবে আওয়ামী লীগকে সন্ত্রাসী বলছি, তখন হচ্ছে ব্যক্তির জায়গা থেকে 2-3 জন এমপি হয়ে গেলে সেই 2-3 জন পরবর্তীতে, এই যে ভালো 2-3 জন এমপি হয়ে পরবর্তীতে তারা এটাকে বৃদ্ধি করে আরো খারাপ গুলা আইন এমপি বানাবে, তৈরি হবে। তারপর তা আবার আমার 25 বছর 30 বছর আবার আমার ভাইদেরকে হত্যা করবে আওয়ামী লীগ আইসা। কারণ আওয়ামী লীগ 75 করছে, আবার হচ্ছে 24 এসে করছে, আবার পরবর্তী সুযোগ পেলে আরেকবার করবে। হান্নান মাসুদ যে কথাগুলি বলেন, আমি এই রূপায়ণ টাওয়ার নিয়ে বলি। রূপায়ণ টাওয়ার নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, কেন উঠলো বলেন তো? বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিয়ে তো প্রশ্ন ওঠে না, আওয়ামী লীগের যে ধানমন্ডিতে অফিস ছিল সেই নিয়ে তো উঠে না। রূপায়ণ টাওয়ার নিয়ে কেন উঠলো? ওঠার কারণ হলো দুটো কারণ কি? মানুষ ধরেই নেয় ওই রাজনৈতিক দলগুলোর ট্রেডিশনাল দল, এবং তারা মানুষের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আবার ব্যবসায়িক সুবিধা দিল বিনিময়ে, কাজেই তারা এটা করবে, ধরে নিছে। আর এদের ব্যাপারে মানুষের বড় প্রত্যাশা যে এরা স্বচ্ছ, এরা ট্রান্সপারেন্ট রাজনীতি করবে। এই জন্য এই প্রশ্নটা কিন্তু এখানে উঠেছে, অন্য কোনো কারণ না। আরেকটা কারণ হলো এরা সব স্টুডেন্ট, এদের নিজস্ব কোনো ইনকাম নেই। স্টুডেন্টদের ইনকাম থাকার কথা না, স্বাভাবিক। 2-1 ব্যতিক্রম থাকতে পারে, টিউশনি করে, কেউ অনলাইনে বিজনেস করে, আসে কেউ দাবি করে, ইদানিং অনেক টাকা আপনাদের আছে, ব্যবসা করে পায় বলছে অনেকে, আমি শুনলাম, সেটাও হতে পারে, কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম, সেটা কিন্তু তার ঘরের জন্য। সেটা কি পার্টির জন্য? যদি পার্টির জন্য হয় সেটা বলা যায়। এখন যেহেতু প্রশ্নটা উঠেছে, সেহেতু আমি মনে করি উনাদের উচিত এই ব্যাপারটা ক্লিয়ার করা। প্রতিদিন হিসাব দেওয়ার দরকার নাই, জাস্ট বলে দিলেই হয়, একটা প্রেস ব্রিফিং করে, একটা প্রেস কনফারেন্স করে
আমাদের এই ভবনটার ভাড়া এত টাকা, এই ফ্লোরটার। ওনারা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গায়, একটা দামি জায়গা নিয়েছেন ওনারা। রূপায়ণ টাওয়ার অনেক বড় একটা জায়গা এবং বাংলা মোটরের একদম মোড়ে। এটা খুব মানে গলির মধ্যে দোকান না, কিন্তু বিল্ডিং না, কিন্তু এই ভবনের ভাড়া অনেক বেশি। তো বললেই পারে এই ভবনে এত টাকা ভাড়া, আমরা এই টাকাটা এইভাবে নিয়েছি, আমরা একটা হিসাব, প্রাথমিক হিসাব দিয়ে দিলাম। এটা বলে দিলে কি হয়, অন্য কোনো কারণ না, কিন্তু বলে দিলে যেটা হয়, বলা যায়, কিন্তু বলা যায়। তো বলে দিলে হয় কি, মানুষের যে সন্দেহটা এটা দূর হয়ে যায়। আপনি যত ইনে বিনে বলবেন অডিট করব, হ্যান করব, ত্যান করব, তত মানুষের সন্দেহ বাড়তে থাকবে। আপনারা সামনে নির্বাচন করবেন, এই সন্দেহগুলো কিন্তু আপনাদের নির্বাচনের ভোট প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ কোনো ভূমিকা রাখবে না, পজিটিভ কোনো ভূমিকা রাখবে না, সন্দেহ বাড়তে থাকবে। আমি আরেকটা কথা বলি, আপনাদের নিশ্চয় মনে আছে মাঝখানে ওবায়দুল কাদের সাহেবের একটা ঘড়ি বিলাস ছিল। ওনার হাতে উনি দামি দামি ঘড়ি পরতেন, এক একটা ঘড়ির দাম ছিল 30 লাখ টাকা, 35 লাখ টাকা দামের ঘড়ি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ঘড়ি আপনি কোথায় পেলেন? উনি বলেছেন যে ওনাকে নাকি অনেকে গিফট করে। ভাই, গিফট কাকে করে লোকে, কখন করে? আমাকে তো গিফট করে না কেউ। কেন করে না? যে আমার কাছ থেকে তো ফেরত পাওয়ার কিছু নাই, আমার তো কিছু প্রতিদান দেওয়ার ক্ষমতা থাকতে হবে। একজন যোগাযোগ মন্ত্রীর প্রতিদান দেওয়ার ক্ষমতা আছে, উনি ওনাকে একটা কাজ পাইয়ে দিবেন অথবা কিছু একটা করে দিবেন, একটা তদবির করবেন, এই আশায় 30 লাখ টাকা যখন গিফট দেয়, বুঝতে হবে কিন্তু সে 30 কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে। তো যখন এই গিফটটা এই দলকে দেয়, তখন বুঝতে হবে যারা দেয় ভাই, ফকিররা দেয় না, ব্যবসায়ীরা দেয়। ব্যবসায়ীরা কখনো টাকা পয়সা দেয় না, তারা টাকা পয়সা ইনভেস্ট করে। মাথায় রাখতে পারে, ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টের তারা রিটার্ন চায়। তো রিটার্ন তো যারা দেওয়ার প্রতিশ্রুতি হয় দিয়েছে অথবা পেয়েছে, অথবা এক ধরনের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়েছে, এই যে বলে না ক্যাশ অর কাইন্ড, কিছু একটা হবে। তো এই সন্দেহগুলো কিন্তু তৈরি হয়। আমি বলছি না ওনারা এত দ্রুত পৌঁছে গেছে, এটা আমি বলি না, বাট আমি বলি লোকে যেন বিশ্বাস করতে পারে, লোকে যেন সন্দেহ না করে, এই জন্য ওনাদের উচিত হবে দ্রুত একটা প্রেস কনফারেন্স করে সব জানিয়ে দেওয়া, এই ভবনটা আমরা এত টাকা ভাড়া দেই প্রতি মাসে, এই টাকাটা আমাদের প্রাথমিকভাবে এই জায়গা থেকে এসেছে। দুই একজনের নামও বলা, যদি কেউ বলে ভাই আমার নাম বললো না, তখন বুঝতে হবে তোমার মধ্যে তাহলে ঝামেলা আছে।